উনার পারমিশন ছাড়া এখানে কেউ আসতেও পারে না, কেউ বেরোতেও পারে না। ওই ফুটো হয়ে গেছে পাটা, গর্ত হয়ে গেছে। তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেল বাবা। শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, নেগেটিভিটি আমাদের খেয়ে গেছিল, সেই জায়গা থেকে আমরা পুরো পজিটিভ হয়ে গেছি। একটা অন্যরকম ফিলিংস হচ্ছে বাবাই। কমপ্লেইন করতে গেলাম, বললো যে আমরা এখন এখানে কিছু করতে পারবো না। হ্যালো গাইস, আই এম দিতি and I am Tushar, ব্যাক টু আওয়ার চ্যানেল vlogs of দিতি তুষার। তো বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট ডে। যতটা খুশি নিয়ে এখানে এসেছিলাম ততটা খুশি নিয়ে এখান থেকে যাব, বিকজ বেশি খুশি, কারণ অনেক কিছু দর্শন করেছি আমরা, আমাদের মন পুরো একদম পজিটিভ হয়ে গেছে। মানে যতটা নেগেটিভিটি আমাদের খেয়ে গেছিল, সেই জায়গা থেকে আমরা পুরো পজিটিভ হয়ে গেছি। মানে আমাদের আর মনে হয় না যে আর কিছু আমাদের আমরা টাচ করতে পারবো। বাট আমাদের আরেক জায়গায় যাওয়া এখনো বাকি রয়েছে, যিনি হচ্ছেন এই গোটা উজ্জয়নের সেনাপতি বাবা কাল ভৈরব। শুধু কাল ভৈরব বাবা না, আরো 2-3টা মন্দির দর্শন করার ইচ্ছা রয়েছে। জানি না টাইম মতো হবে কিনা, কারণ 5টার সময় আমাদের এখান থেকে বেরোতে হবে, আমাদের ক্যাব আসবে, কারণ আমাদের ওখানে 10টায় আমাদের ফ্লাইট রয়েছে। তার আগে লাগেজ ফাগেজ সিকিউরিটি চেক এগুলোর জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। সেই জন্য আমরা সকাল সকাল এত সবকিছু গোছাতে টাইম চলে গেছে, তো আমরা সকালের কোনো ক্লিপ অন করিনি, পুরো রেডি হয়ে তারপর আমরা ক্যামেরা অন করছি। আর হ্যাঁ, যেটা কথা দিয়েছিলাম তোমাদেরকে লাস্ট ডে তে রুম ট্যুর দেবো, সেটাই এখন আমি দেবো। চলো বাইরে যাই আগে। তো আমাদের হচ্ছে হোটেল তান্ডাবে রুম নাম্বার ছিল 305। তো ঢুকে এই সাইডে রয়েছে একটা ব্যালকনি, ব্যালকনি ঢুকে এদিকে রয়েছে আমাদের একটা বাথরুম। হ্যাঁ, যেটা ব্যালকনির মতনই ভিউ, বলো। মাথা কাজ করছে না। আচ্ছা, এদিকে রয়েছে একটা আয়না, যেটা বিশাল বড় বাট অনেকটাই ছোট। কোন দিক থেকে সেটা বলে দাও। লাইটের দিক থেকে লাইটই নেই গাইস, শুধু লাইটের দিক থেকে শরীরের হাফ অংশ এখানে দেখা যায়, আর হাফ অংশ দেখা যায় না। এত বড় আয়না দেওয়াটার কি মানে ভাই? কত উঁচু থেকে ওর পুরো মানে একটা কাজ করে এরকম ভাবে উঠে উপর দিয়ে রয়েছে। দেখো 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 অবস্থা দেখো। ও বেরিয়ে যাবে না তো? না না, এই যে এইভাবে আমাদের চেক করতে হতো গাইস। তারপর আউটফিট চেক, আউটফিট চেক। এবার নাম তুই। এদিকে রয়েছে আমাদের বেড, এখানে রয়েছে একটা বড় ভিউ, বড় ভিউ ওলা জানালা। এটা জানালা নয়, এটা একটা দেয়ালের জায়গায় পুরো কাজ বসানো হয়েছে, যার জন্য ভীষণ সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। মানে সেই পুরো থাইল্যান্ডের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে, এতটাই সুন্দর। এখানে সবথেকে ভালো লাগে যখন এখানে সানসেট হয়, দারুণ লাগে। তাতে পাশে একটা চেয়ার রয়েছে, এখানে বসে বসে তুমি ভিউ নিতে পারবে। আর এখানে রয়েছে স্টাডি টেবিল, যেটা আমরা ডাইনিং টেবিল বানিয়ে দিয়েছিলাম। দেখেই বোঝা যাচ্ছে খুব অবস্থা খারাপ, খুব নোংরা হয়ে খুবই রয়েছে। বেশি হয়ে আছে রুমটা। আর আমরা এইসব ভিডিও আর তাড়াহুড়োর চক্করে রুম সার্ভিসও করাইনি। একদিন করেছিলাম ফার্স্ট ডে, তারপরে আর করানো হয়নি। যাই হোক, চলো আমরা তাড়াতাড়ি করে বেরোই। আর একটা জিনিস দেখো, এখানে কত সুন্দর। তোমাকে আগেই বললাম, যেহেতু হোটেলটার নাম তান্ডব, মানে মহাদেবের সাথে ভীষণই কানেক্টেড একটা হোটেল। মানে বেলপাতা, বাবার মন্ত্র, এখানে ছবি, প্রত্যেকটা রুমে রিসেপশনে একটা বড় বাবার পিকচার রয়েছে। এই হোটেলটাতে ঢুকেও না একটা পজিটিভ ব্যাপার রয়েছে। তার সাথে ছিল এখানে কেটলি, আর তার সাথে অনেক কিছুই ছিল এখানে, যেটা ও নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে। ঢুকিয়ে নিয়েছি ভাই। আর ছিল এখানে একটা মিনি বার, যেটা এখন ফাঁকা। আগের মধ্যে চকলেট আরো অনেক কিছুই ছিল। চলো আমরা এখন নিচে যাই, চেক আউট করি, দেন ব্রেকফাস্ট করবো, দেন বেরোবো। বিশাল জোরে খিদে পেয়েছে বাবাই। চলো নিচে গিয়ে কত করে আমরা খাবো। এটা কেমন কথা, কত করে। সো বেসিক্যালি আমরা এবার এলাম ব্রেকফাস্ট করতে। দুঃখের বিষয়, ব্রেকফাস্টের টাইমটা পেরিয়ে গেছে। আমার ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম পরে আগে, কিন্তু ওটা টাইমের মধ্যে এসে রেস্টুরেন্টটা খেতে হবে, নালে পরে সার্ভ করা যাবে না। লাঞ্চ অর্ডার করা যেতে হবে, কিন্তু লাঞ্চ আমি তো এখন বাবার পুজো দেবো, রাইস জাতীয় যদি কিছু খাবো না, তাই আমি এখানে পোহা নিয়ে নিয়েছি, চিড়ে দিয়ে বানানো পোহা। আর কি আমি চা, ওই দুটো খেয়ে কালকে যে ছোটো দাদা ছিল, সেই ছোটো দাদাকে ফোন করা হয়ে গেছে, উনি আসছেন, এলে আমরা বেরোবো। তো চলো, আমাদের খাওয়া দাওয়ার ডান। এবার আমাদের বেরোতে হবে কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। আমাদের এদিকে গাড়িও চলে এসছে। ये सब 100 रुपए में है ना? 2 डाला दीजिए। এখানে 2টো ডালা নিলাম, কারণ এখানে একটা জিনিস রয়েছে, এই যে এইটা ঘরের বাইরে গাড়ি ফাড়ি যা যা আছে, বিজনেস যাদের আছে সেইখানে সব লাগানো যায়, তো 2 বাড়ির জন্য নিয়ে নিলাম। হরে হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু শম্ভু। কাল ভৈরব মন্দিরে এসেছি আমরা। একদিকে দেখে মনে হচ্ছে আপাতত যে ফাঁকা ফাঁকাই হবে, জানি না ভেতরে কি অবস্থা। যদি ফাঁকা হয় তাহলে আরো কয়েকটা মন্দির দর্শন করতে পারবো। বাট একটা জিনিস বুঝলাম, এখানে যতগুলো মন্দির রয়েছে সবগুলোই বেশ ভালোই হাঁটা রয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে হাঁটাচ্ছে। একটা ছোট জায়গা বাট অনেকক্ষণ ধরে ঘোরালো। ব্যারিকেড দিয়ে বেসিক্যালি পুরো জিগজ্যাগ করেছে, যাতে মানুষ অনেকটা জায়গা নিয়ে লাইন বাই লাইন হেঁটে হেঁটে মন্দিরে পৌঁছাতে পারে। ভাবো শিবরাত্রির দিনে আসলে কি হতো। এক্স্যাক্টলি, আমরা কালকে বুঝে গেছি যে কিরকম ভিড় হয় পুজোর দিনে, সেটা যেমনই জায়গা হোক না কেন, বাবার বার আর বাবার ধাম। এই উজ্জয়ন নগরীটাই পুরো বাবার। তাহলে ভাবো কত ভিড় হবে। এমনি নরমাল যে কোনো মন্দিরে এই শিবরাত্রির দিনে বাবার মন্দিরগুলোতে কিরম ভিড় হয় ভাবো, আর এটা বাবার ধাম হবে তো অবশ্যই। আরে শিবরাত্রির আগের দিনের থেকেই কি ভিড় ছিল। আমরা যখন গেলাম মহাকাল মন্দিরে তখন কত ভিড়, পুরো প্রয়াগরাজ ফিল হচ্ছিল।
বলছি এই মন্দিরের ছবি আমরা শুধুমাত্র ইনস্টাগ্রামে দেখে এসেছি, এক্স্যাক্টলি। আর আজকে সামনে থেকে দেখতে পাচ্ছি। আহা হা, যেটা তখন বলছিলাম, ইনি হচ্ছেন এই গোটা উজ্জয়নের সেনাপতি। উনার পারমিশন ছাড়া এখানে কেউ আসতেও পারে না, কেউ বেরোতেও পারে না। যদি উজ্জয়ন কেউ ঘুরতে আসে, মহাকাল মন্দির দর্শন করার পরে তাকে অবশ্যই এই মন্দির দর্শন করতেই হবে, নইলে তার তীর্থ কোনো দিন সম্পূর্ণ হবে না। ওই দেখো আবার ওই প্রদীপ, হ্যাঁ, মোটামুটি 4 জায়গায় দেখলাম। এইটা হচ্ছে মেন কাল ভৈরব মন্দির। বাট এই প্রদীপগুলো জ্বালানো দেখাটা আরো বেশি ইন্টারেস্টিং। প্রপার সন্ধ্যেবেলা হয়, টাইম মতো আসলে এগুলো দেখা যায়। सारे सारंग बुझगेंद्रे হলো দর্শনের জন্য। কলকাতা থেকে এত দূর আসা, জার্নি করে দেন এত হাঁটা, আবার ভিআইপি টিকিটস এর জন্য পে করা, সবকিছুর পরে ধাক্কা মেরে মেরে সরিয়ে দেবে, ধাক্কা মেরে মেরে। একটা সিঙ্গেল মানুষকে, নর্মাল যারা জেনারেলে আছে তাদেরকেও যে ট্রিট, ভিআইপি যারা কাছে তাদেরকেও সেই ট্রিট, মানে ধাক্কা মেরে মেরে সরিয়ে দিচ্ছে। উজ্জয়ন এসে যেই যেই জিনিসগুলো দর্শন করা অতি আবশ্যক ছিল, সবকিছুই আমাদের দর্শন হয়ে গেছে। অবশ্যই সেটা ভগবানের কৃপা, অবশ্যই না অবশ্যই। হলে তুমি কোনোদিন এখানে আসতেও পারতে না, আর দর্শন তো ছেড়েই দাও। তো এখন আমরা রয়েছি হলাম ভরতিহারি গুফা। এখানে নাকি একটা গুহা রয়েছে, বলো বাবাই। যদিও এই মন্দিরে আসার কোনো প্ল্যান ছিল না, বাট আমি একটা রিল দেখেছি যেখানে আমি দেখেছি পুরো গুহার মধ্যে বাবার মন্দির আছে। হয়তো মাতা রানীও মন্দির হতে পারে, কিন্তু আমি যে রিলটা দেখেছি সেখানে শুধু দেখাচ্ছে যে বাবার মন্দির। আমরা দুজনে দেখি যেটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আগে দেখে নি যে গুফার মধ্যে আছেটা কি। প্রথম কিন্তু ঢুকেই দর্শন পেয়ে গেলাম হনুমানজি, হনুমানজি। জয় সিয়ারাম। জয় সিয়ারাম। আমি বললাম না যে এখানে শুধু রিলে দেখাচ্ছে বাবার মন্দির আছে, বাট অনেক কিছুরই মন্দির আছে এখানে। কাল ভৈরব। কোনো আবার চোখটা এরকম রাগি রাখি কেন? ও আমাকে আজকে অটোতে আস্তে আস্তে বলছে, বাবাই আজকে লাস্ট ডে, আজকে আমরা গনুর দর্শন পাবো। ও তো সব মন্দিরেই থাকতো, হতে পারে যদি ভাগ্যে থাকে আজকে গনুর দেখা তুমি পেতেও পারো, কারণ আমরা তো আজকে আর মানে এক্সট্রা করে কোনো গনুর মন্দিরে যাবো না। দেখেছো, কোথাও থাক আর না থাক, সবার বাড়িতে ও রয়েছে। আমি কালকে একটা কথা বলছিলাম যে আমাদের ওকে দরকার নাকি ওর আমাদেরকে দরকার, আমি বুঝি না। ও সব জায়গায় আমাদের দর্শন দিয়েই যায়। আমরা ওকে ভুলে গেলে ও আমাদের ভুলবে না, যদিও আমি আমার বাড়ির গনুকে অনেক মিস করছি। এবার আসো, এখানে দেখো গুফা নাম্বার 1। এটা গুফা নাম্বার 1। Yes. চলো দেখি, আসো, ঢোকো। माथा टेके नहीं। गुफा में जाने का रास्ता ता झुक कर गुफा में प्रवेश करे। কিরম খাড়া সিঁড়ি দেখেছো? হ্যাঁ, ও বাবারে, দেখে দেখে মা দেখে কিরম ভয় লাগছে গো। এখানে ঢোকার পরে দেখছি অনেকগুলো মন্দির, ভেতরে অনেকগুলো। আবার এসিও রয়েছে গুফার মধ্যে, এসি। বাবা কিরম একটা যেন, এখানে কি হয়? এই তো বাবার এই তো। শিবলিঙ্গ। জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। একটা অন্যরকম ফিলিংস হচ্ছে বাবাই, তুই একবার দেখ এখানকার স্মেল, এখানকার এনভায়রনমেন্ট পুরো অন্যরকম। ভেতরটা দেখো কিরম অন্ধকার, একবার দেখো ভেতর, এদিকে আসো দেখো। দেখেছি কি রয়েছে ভগবান জানে। এইদিকে দেখে দেখে উপরে উঠবে, প্রচুর খাড়াও সিঁড়ি এটা। বাপরে বাপ, বাবা জয় মা কালী। অন্যরকম ফিলিং ছিল জানো। এটা কি মন্দির, কিসের মন্দির, কেন এখানে আসে বা এর কি ইতিহাস, সেটা আমি জানি না, কারণ আমি এইটা নিয়ে রিসার্চ করিও নি বা এটা আমার লিস্টে ছিলও না। এই দেখো গুফা গুফা নাম্বার নাম্বার 2। 2। বাপরে লম্বা মানুষ, মাথায় বারবার বাড়ি খাচ্ছে। এই দেখো বাবার লিঙ্গ দেখো। আর যাই হোক না কেন, এখানে অক্সিজেনের মাত্রাটা প্রচন্ড কম, প্রচন্ড খেতে কষ্ট শ্বাসকষ্ট হচ্ছে। টাইপের হচ্ছে। মানে এইভাবে এখানে দর্শন করতে হবে, মানে প্রচন্ড সরু জায়গা। বাবা মেরে বাবা। জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। একের পর এক লোকজন ঢুকে যাচ্ছে তো সবার, আমাদের একার নয়, গুফার যারা ভেতরে। ঢুকছে সবাই এরকম হাঁপাচ্ছে। একদিকে তো লোকজন প্রচন্ড জাম করছে, দ্বিতীয়ত হচ্ছে গুফার ভেতরে তো অক্সিজেন নেই না সেরকম। সবাই এরকম একই কিন্তু প্রবলেম হচ্ছে। আমার একমাত্র একটা অলরেডি জিনিস নোটিস করলে, বাবার শুধু ওই প্লেসটা একটুখানি শান্তি ছিল। সত্যি তাই। মানে যেইখানে গুফার ভেতরে বাবার মূর্তিটা ছিল সেইখানটা কেন যেন একটু আরাম লাগছিল, বাট বেরোনোর পর থেকে আবার শুরু হলো শ্বাসকষ্ট। এই একটা মাতা রানীর মন্দির, মানে অনেকগুলো মন্দির রয়েছে গুফার মধ্যে, অনেকগুলো মন্দির রয়েছে, অনেক রকমের ঠাকুরও রয়েছে এখানে, বাট সবকিছু তো আমরা জানি না। ধীরে ধীরে জানবো, যত আমরা এইসব পবিত্র স্থান এক্সপ্লোর করব তত আমরা ধীরে ধীরে সবকিছু জানতে পারবো। এবার এখানে বলারও কেউ নেই যে আমরা যাদেরকে জিজ্ঞাসা করবো যে এটাকে বা এটা কার মূর্তি বা কিছু সামথিং, তো কেউ তো নেই, পুরো ফাঁকা। যে কারণে আমরা জাস্ট নমস্কার করে নিচ্ছি, কারণ নিশ্চয়ই সেই রকমই কেউ হবে, না হলে তো উনি মন্দিরে থাকবেন না, তাই না? যাই হোক, এখানে দুজন মুনি ঋষি, আমি ঠিক এনাদের নাম জানি না, নিশ্চয়ই তারা কোনো বড় মানুষ। শ্রী যোগী বিচারনাথ জি আর শ্রী যোগী পাবনাথ জি। চলো এবার কোথায় যাওয়ার হবে? এবার ওই সন্দীপানি আশ্রম। আচ্ছা, তারপরে হোটেল তো? হ্যাঁ, তারপরে কারণ হোটেল। কটা বাজে দেখো, অলরেডি হ্যাঁ, 4টে বেজে গেল। এই মন্দিরটা করে তারপরে আমাদের হোটেল পৌঁছতে হবে কিন্তু। হ্যাঁ,
এখন আমরা রয়েছি হলাম সন্দীপানি আশ্রমে। 10 রুপিয়ার একটা ডালা নিয়ে নিয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে সন্দীপানি আশ্রম। এখানে শ্রী কৃষ্ণ, বলরাম এবং সুদামা একসাথে বেদ, রাজনীতি, যুদ্ধবিদ্যা এগুলো শিখেছিলেন এই আশ্রম থেকে। আর বাবাই তুমি কি জানো এইখানে একটা শিবলিঙ্গ রয়েছে যেটা 1000 বছর পুরনো। তাই? ইয়েস। এখানে ঢুকতেই বললো এখানে 3টে মন্দির রয়েছে। হ্যাঁ, কিন্তু একটা সবথেকে পুরনো হচ্ছে ওইখানেরটা না, হ্যাঁ। আর এখানে দুটো তারপরে, তাই তো? হ্যাঁ, এই হ্যাঁ, দেখো, এটাই কি বাবা? আমি জানি না, আমি ওই মন্দিরে গেলে তারপরে বলতে পারবো। আচ্ছা, এখানে ডালায় কিছুই নেই, শুধু ফুল রয়েছে। তো 3টে মন্দিরেই কিন্তু ফুল দিতে হবে। যে মন্দিরটা দেখালাম সেটা হচ্ছে 1 নম্বর শিবলিঙ্গ। এরপরে আরেকটা রয়েছে। এখানে কৃষ্ণ ভগবানজি, কি সুন্দর। ভাবা যায় যেখান থেকে কৃষ্ণ বেদ কত কিছু শিক্ষা নিয়েছেন, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি প্রাপ্তি। কৃষ্ণের ভূমিতে। আমরা এই জায়গাটা টাইপ অফ একটু মিউজিয়াম টাইপের না, সব রকম কিছু ছবি টবি রাখা রয়েছে এখানে, প্রতিটা মুহূর্ত আর কি শেয়ার করা রয়েছে। আমাদের হাতে টাইম খুব কম, নইলে আমরা আরো ডিটেইলে তোমাদের দেখাতে পারতাম, বলতে পারতাম, আরো সুন্দরভাবে দেখতে পারতাম। বলো, এই ওপরে দেখো সম্পূর্ণ কিন্তু লেখা রয়েছে কি কি ঘটনা আর তার ছবি। আসো আমরা মেন মন্দিরটায় যাই বাবার। এই দেখো, এই দেখো, এই দেখো সন্দীপানি মহের্ষির কাছে কৃষ্ণা দেখো শিখছে। পেরেক নাকি? কিভাবে গর্ত হয়ে গেছে একবার দেখো। আমি ওকে যত বললাম একটা জুতো পরো, জুতো পরো, বললো না তো বললো না, তবে ফুটো হয়ে গেছে পাটা। গর্ত হয়ে গেছে। প্রায় 3 দিন ধরে আমি জুতো ছাড়া হাঁটছি। এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে, কিন্তু আমরা না বড্ড কনফিউজ যে কোনটা সব থেকে পুরনো মন্দির বলো। আর এখানে হচ্ছেন ওনারা যেখান থেকে নিজেদের শিক্ষা গ্রহণ করেছিলেন সেই জায়গা, মহের্ষি সন্দীপানি। সব থেকে পুরনো মন্দির যেটা সবার থেকে মোটামুটি জানতে পারলাম সেটা হচ্ছে ওইটাই ছিল। ওখানে কি বললো, কি নাগ রয়েছে? শীষ্ট নাগ না? পাথরের শীষনাগ রয়েছে। অলওয়েজ আমরা দেখি যে শীষনাগ এইভাবে থাকে, বাট ওইখানে বাবার নিচে শীষনাগ রয়েছে। এবার কোথায়? হোটেলের দিকে? হ্যাঁ। नागेन्द्रहारा त्रिलोचनाया भस्मा খাবে? কলা খাবে না? ও, তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেল বাবা, তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেল। कुछ नहीं होगा, तुम जाओ। আমাদের ইচ্ছা পূরণ হয়ে গেল। অ্যানিভার্সারি গিফট পছন্দ? এটা অ্যানিভার্সারি গিফট ছিল? ইয়েস, পছন্দ? অনেক পছন্দ হয়েছে। চলো, আমাদের সব কিছুই দেখা কমপ্লিট। উজ্জয়ন এসে মানে যতটুকু প্ল্যান করেছিলাম তার থেকে বেশি দেখলাম। প্রথমে তো ভেবেছিলাম অত কিছু দেখতেই পারবো না, বলো ওই যেটা যেটা আমাদের লিস্ট ছিল পুরোটাই কমপ্লিট কারণ করেছি। আমার শরীরটা এসে হঠাৎ করে এমন জ্বর হয়ে যায় না, একটা মানে বলতে গেলে হাফ বেলা আমরা পুরো নষ্ট করেছি 13 তারিখে। যে কারণেই আমরা ভেবেছিলাম হয়তো দেখতে পারবো না, বাট না, ভগবানের কৃপায় যতগুলো প্ল্যান করেছিলাম সবগুলোই আমরা দেখে উঠেছি। আর এখন আমরা যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের এয়ারপোর্ট যাওয়ার গাড়িটাও চলে এসেছে। আর তোমরা তো জানোই আমাদের লাগেজ ফাগেজ সব প্যাক করে রিসেপশনের সামনেই রাখা রয়েছে। তো একেবারে লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো এবারে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ফাইনালি বাড়ি ফেরার পালা। টাইমে আমরা গাড়িতে উঠে গেছি। এয়ারপোর্টে কোথায় পৌঁছাতে হবে? এয়ারপোর্টে 7:45 মধ্যে ঢুকতে হবেই। এখন কটা বাজে? মাত্র 5:10। চলে যাবো, এখানে 1.5 ঘন্টার রাস্তা। नागेन्द्रहारा त्रिलोचनाया भस्मा विरगाया माहेश्वराया नित्याशुद्धाया তো আমাদের বেসিক্যালি সবকিছু অন টাইম হয়ে গেছে, চেক ইন থেকে শুরু করে সিকিউরিটি চেক সবকিছু। বাট আসার পরে আমাদের এত পরিমাণ খিদে পেয়েছিল যার জন্য আমরা সাবওয়ে থেকে একটা সাব নিয়ে নিলাম। আজ সোমবার, আমার ভেজ, এই কারণে একদম ভেজ, অনিয়ন গার্লিক ছাড়া স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। ও সেই 7 তাড়াতাড়ি একেবারে চলে এসেছে। এখানে এসে আমরা এখন বসতে হবে। 7টার মধ্যে আমরা এখানে ঢুকে গেছি। এখন আমাদের ওয়েট করতে হবে সেই 9:45 অবধি। একটু লেটে এলে কি হতো? তো আমার যদি কলকাতা হতো আমি সেই বাড়ি থেকে 1 ঘন্টা আগেই বেরোতাম। বাট এটা যেহেতু বাইরের জায়গা, অনেক কিছু হতে পারে প্রবলেম, তাই রিক্সা নিলাম না, একটু তাড়াতাড়ি এলাম। বসে টাইম স্পেন্ড করবো, কোনো সমস্যাই নেই। আমাদের তো ওখানে সবকিছু ঘোরা হয়েছে তো, হ্যাঁ। কিছু বাকি নেই তো। না, বাট কিছু কেনাকাটি আর একটু বাকি ছিল। ঠিক আছে, বাট যাই হোক, যেটা ভাগ্যে আছে আমার সেটাই হবে। তার থেকে বড় বিষয় আমরা কি সুন্দর একটা পেয়েছি, সিট পেয়েছি। একবার দেখাও। আমি ফার্স্ট টাইম দেখলাম কোনো এয়ারপোর্টে হ্যাঁ এরকম হ্যাঁ সেই আমাদের কলকাতায় নেই এটা। সুইমিং পুলের মতো এরকম কোনো সিট রাখা থাকে। যে সুইমিং পুলের পাশে দেখবে না, হয় না এরকম করে শুয়ে এখানে করা রিল্যাক্সে ঘুমিয়ে পড়তে পারবে তুমি। কিন্তু আমার পায়ে জুতো ফুতো আছে, আমি খুলতে পারবো না। পায়ে ভীষণ ব্যথা আমার, সেই কারণে আমি আর শুচ্ছি না, দুজনে বসেই রয়েছি। এইভাবে টাইমটা কেটে যাবে একটুখানি গল্প করতে করতে। দেন বোর্ডিং টাইম যখন হবে আবার চলে যাবো। हर शंभु 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 महादेवा शंभु।
ফ্লাইটে উঠেই মনটা খারাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা যখনই ফ্লাইট বুক করি তো আমরা সবসময় মিল দিয়েই বুক করি, তোমাদের তো আগেই শেয়ার করছিলাম আগের ব্লগগুলোতে। এখন আমরা বাড়ি ফিরছি ইন্ডিগো করে, বাট এই ফার্স্ট টাইম ইন্ডিগোতে এরকম একটা এক্সপিরিয়েন্স হলো যেখানে আমরা যে মিলটা অর্ডার দিয়েছিলাম, আজকে যেহেতু সোমবার আমি ভেজ মিল অর্ডার দিয়েছিলাম, তো মিলটা কোনো কারণে প্রিপেয়ার্ডই হয়নি। সেই জায়গায় আমাদেরকে একটা করে এরকম গুডিস ধরিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে ফ্লাইট ল্যান্ডিং করলে কোম্পানিকে কমপ্লেন করার জন্য। বুঝলাম না বিষয়টা কি হলো, তাই বলে শুধু ভেবো না যে আমাদের দুজনের, প্রায় সবার বলতে যারা যারা অর্ডার দিয়েছে তাদের। জানি না এরকম কেন হলো, ফার্স্ট টাইম এরকম একটা কিছু এক্সপিরিয়েন্স করলাম। গুডিসে কি আছে দেখো, রাইস ক্র্যাকারস মিক্সড ফ্রুট জুস। বাট ফ্লেভারের যেটা দেয় ওরা প্রতিবারের জন্য ওদের অপশন থাকে জুস, কোক, বাটার মিল্ক, অ্যাজ ইউজুয়াল ওটাই পাওয়া গেছে। বললাম না এটা কেন হলো। তোমাদের সাথেও যদি এরকম হয়ে থাকে, তোমাদের যদি এক্সপিরিয়েন্স হয় এরকম কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনালি উই আর রিচড ইন কলকাতা। কলকাতার আবহাওয়া, কলকাতার ঠান্ডা বাতাস সবকিছু একসাথে পেয়ে গেছি আমরা। ওখানের ওয়েদার এখানের ওয়েদার অনেকটা সিমিলার, ওখানে একটু গরম রয়েছে এখানের থেকে, বাট সেমই কিন্তু ওয়েদার। এবার আমাদের লাগেজ আজা কিরম ভাবে আসছে দেখো, পুরো জোড়ায় জোড়ায় দেখো। এত জোড়াজোড়ি ভালো না, একা একা চলতে শেখো, দুষ্টু একদম। উবার করেছো এখনো? না, আগে কমপ্লেনটা করে আবার নি। কি ওয়েট করবো নাকি? আমার আর ওয়েট হচ্ছে না। না, বললাম আগে একটা বাজতে যায় বললাম বাবাই। আগে কমপ্লেনটা করে নি। সেই কমপ্লেন, হ্যাঁ যদিও ওনারাই বলেছে কমপ্লেন করতে, তো কমপ্লেন তো করতেই হবে। তো কমপ্লেন করতে গেলাম, বললো যে আমরা এখানে কিছু করতে পারবো না, আপনাকে ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন করতে হবে। যেহেতু আমরা অনলাইন বুকিং করেছিলাম, তাই অনলাইনে জিনিসটা সলভ করা হবে। অনলাইনে তো বুকিং হয়, আবার কোথায় হয়? না, উনি তো ওটাই বললো হ্যাঁ, যে অনলাইনে যেহেতু বুকিং হয়েছে তাই অনলাইন সলভ করা হবে। যদি এটা আমরা করতামও না, আমাদের ওখান থেকে বলা হলো, ভাবলাম করি, কারণ ফ্রিতে তো আর আবার দেয় না, আমাদেরকে টাকা দিয়ে করতে হয়, এক্সট্রা টাকা দিয়ে গাইজ। ছোট একটা গুডিস ধরিয়ে দিলেই তো আর সেই টাকাটা ফুলফিল হয়ে যায় না।